প্রিয় দর্শক, ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা সমসাময়িক রাজনৈতিক যে হালচাল সেটি নিয়ে কথা বলবো। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রয়েছেন আমাদের সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক হাসনাইন খুরশিদ। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এবং বুঝতে পারছেন যে বর্তমান যে রাজনৈতিক অবস্থা, সেই অবস্থা হচ্ছে আগামী ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরেই নানামুখী আলাপ আলোচনা, মিশ্র প্রতিক্রিয়া শুরু হচ্ছে এবং সেই প্রেক্ষাপটেই আগামী 7ই অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর হবার কথা রয়েছে এবং তার বাস্তবায়ন পদ্ধতি কি হবে, গণভোটের সময়সূচি, এসব নিয়ে এখনো পর্যন্ত যে মতবিরোধ, সেই মতবিরোধ এখনো কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। আমরা পিআর পদ্ধতি নির্বাচনের কথা আবারও জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে। জুলাই সনদের আইনি ভিত্তিতে 5 দফা দাবি তারা উত্থাপন করেছেন। আমি মিস্টার জোনায়েদ সাকি, আমরা 5ই আগস্টের পূর্ববর্তী সময়কার কথা যদি উল্লেখ করি, সে সময় আপনার রক্তাক্ত মুখমণ্ডল আমরা পত্রপত্রিকা দেখেছি, টেলিভিশনে দেখেছি, কিন্তু এখন যে পরিস্থিতি পরিবেশ হচ্ছে, সে রক্তাক্ত মুখমণ্ডলে আমরা দেখতে চাচ্ছিলাম যে দেশের মধ্যে একটা স্বস্তি আসুক, শান্তি আসুক, একটা আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে হোক। কিন্তু এই যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে, গণভোট নিয়ে, নানা ইস্যু নিয়ে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে যারা এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন তাদের মধ্যে কিন্তু একটা মতবিরোধ এখনো রয়ে গেছে। আপনি কিভাবে দেখছেন যে জামাতের যে পিআর পদ্ধতি চালু, একই সাথে জুলাই সনদ বাস্তবায়নের ভিত্তি সব 5 দফা তারা দাবি উত্থাপন করেছেন, আপনার বিশ্লেষণ? ধন্যবাদ আপনাকে, আমার সহ-আলোচক সহ যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। না দেখুন, নানা মতপার্থক্য তো থাকবেই। মতপার্থক্য তো গণতান্ত্রিক রাজনীতিতে এটা এটাই স্বাভাবিক বলতে পারেন, অস্বাভাবিক তো নয়, এটাই স্বাভাবিক। এবং সেখানে আমরা ঐকমত্যে কোথায় পৌঁছাতে পারছি সেটাই মূল দেখার বিষয়। এবং সেটার দিক থেকে যদি দেখেন, নানা ধারার রাজনৈতিক দল, 30টা যে রাজনৈতিক দল আমরা ঐকমত্য কমিশনে দীর্ঘদিন ধরে বৈঠক করছি, সেখানে তো আদর্শিক দিক থেকে বলেন, ইতিহাসের দিক থেকে বলেন, একেবারে বিভিন্ন মুখী রাজনৈতিক দল। তাদের মধ্যে যে আমরা বসতে পারলাম এতদিন, আমরা যে একসাথে অনেকগুলো বিষয় ঐকমত্যে আসলাম, সেটাও কিন্তু খুবই বড় ইতিবাচক ব্যাপার। আপনি এখন কিভাবে দেখেন সেটাও খুব ইম্পর্টেন্ট, যে এতগুলো ইতিবাচক দিক আছে, এতগুলো ঐকমত্য তৈরি হচ্ছে, সেইটাকে যদি আপনি প্রধান করেন তখন দেখবেন যে ইতিবাচক দিকটাই প্রধান। আবার ধরেন অনেকগুলো বিষয়ে মত পার্থক্য আছে এখনো। তার মধ্যে প্রধান যে জায়গায় আমরা শেষ পর্যন্ত আমাদের কাছে যে ফিলিংটা হয়েছিল, যে আমরা কয়েকটা বিষয়ে ঐকমত্যে এসেছিলাম। এক তো হচ্ছে জুলাই সনদ, ওই চ্যাপ্টারের মধ্যে মোটামুটি একটা জায়গা তৈরি হয়েছে, ঐকমত্যের অংশ আছে, অনেকগুলো নোট অফ ডিসেন্ট আছে। হ্যাঁ, একটা প্রশ্ন এসছে নোট অফ ডিসেন্ট আরো কমানো যায় কিনা, একটা দুটো বিষয়ে আরো যদি আলাপ আলোচনা করে। সেই আলাপ আলোচনা যে এখনো চলমান সেটা আমরা বলতে পারি, আমরা কথা বলছি। এবং কিন্তু বাস্তবায়ন প্রসঙ্গে এসে যখন কিছুটা অনৈক্য দেখা দিল, তখন আমরা নিজেরা অনেকগুলো রাজনৈতিক দল পারস্পরিকভাবে বসলাম। সেই বসার মধ্য থেকে কতগুলো জায়গায় এসেছিল যে আমরা গণভোটের মধ্য দিয়ে একটা অনুমোদন নেওয়া হবে জুলাই সনদের। সেটাই জুলাই সনদের একটা আইনি বাধ্যবাধকতা দেবে, যে জনগণ এই জুলাই সনদকে অনুমোদন করছে, কাজে এটা পরবর্তী সংসদে কিংবা আইনসভায় যাতে এই জুলাই সনদের ভিত্তিতে সংস্কারটা করা যায়। অন্যদিকে একই সাথে পরবর্তী আইনসভাকে গণভোটের মাধ্যমেই জনগণ এই ক্ষমতা দিচ্ছে যে তারা জুলাই সনদের ভিত্তিতে মৌলিক সংস্কারটা করতে পারবে। মৌলিক সংস্কার করার ক্ষমতা এক জিনিস, আর সংশোধন এক জিনিস। আমরা যদি সংবিধান সংশোধনে যাই, সেটা আবার আদালত কর্তৃক চ্যালেঞ্জ হতে পারে। কাজেই এটা অনেকটা জনগণের যে একটা সংবিধান তৈরি সংস্কারের ক্ষমতা আছে, জনগণ যে ক্ষমতা একটা আইনসভাকে দিতে পারে, এবং সেই জনগণ কর্তৃক ওই ক্ষমতা দেয়া থাকলে তখন আর এটা চ্যালেঞ্জ করার জায়গাটা থাকে না। তখন সেই জায়গাটা নেওয়ার জন্যই দুটো জিনিস, একটা হচ্ছে যে জুলাই সনদের অনুমোদন দেওয়া হচ্ছে, যেটা বাধ্যবাধকতা থাকবে আগামী সংসদের ক্ষেত্রে, এবং আগামী এটার ভিত্তিতে মৌলিক সংস্কার করার ক্ষমতা দেওয়া হচ্ছে, যাতে করে এটা টেকসই হয়। ফলে একটা আইনি বাধ্যবাধকতা আর একটা টেকসইয়ের জায়গা। এখন জুলাই সনদটা কি, সেটা নিয়ে একটা আলোচনা হয়েছে, যে এখানে কি এখানে ঐকমত্যের অংশ আছে, আবার নোট অফ ডিসেন্ট আছে। আমাদের দিক থেকে কিংবা বেশিরভাগ দলগুলো আলোচনা যেটা করেছে, যে দেখুন, ঐকমত্যের অংশটা আছে, আবার নোট অফ ডিসেন্ট আছে। সেখানে নোট অফ ডিসেন্টের মীমাংসা কিভাবে করা হবে সেটাও লেখা আছে, যে নোট অফ ডিসেন্টের মীমাংসা হবে জাতীয় সংসদে
জাতীয় নির্বাচনে যারা বিজয়ী দল অথবা সংখ্যাগরিষ্ঠতা যারা পাবে তাদের প্রস্তাব অনুযায়ী সেটা তখন বিবেচিত হবে। তার মানে ঐকমত্য অংশ নোট অফ ডিসেন্ট এবং নোট অফ ডিসেন্ট বাস্তবায়নের পদ্ধতি, এইটা সবটা মিলে হচ্ছে জুলাই সনদ। এবং এই জুলাই সনদের বিষয়ে জনগণ হ্যাঁ না ভোট দিবেন, এবং তারা যদি এটা অনুমোদন করেন তাহলে এটা পরবর্তী সংসদের জন্য একটা বাধ্যতা তৈরি হচ্ছে। আর এই ভিত্তিতে মানে সংস্কার করার ক্ষমতা অর্পণ করা হচ্ছে। তো এইটা বিষয়ে আমরা ছিলাম। তবে একটা বিষয়ে মোটামুটি এই বিষয়ে একটা ঐকমত্য আমরা দেখেছি, যদিও শেষ দিনে শেষ বক্তব্যে একটা প্রস্তাব ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ তিনি বিশেষজ্ঞদের একটা মত হাজির করেছিলেন যে গণভোট দুটো প্রশ্ন রাখা হবে, সেইটার বিষয়ে আসলে কিন্তু কোনো আলোচনা হয়নি। তাহলে আমি জানি না সেটার আসলে কোনো মানে ঐকমত্য, ওইটা কোনো ঐকমত্যের জায়গা নেই। অর্থাৎ যদি আপনি গণভোট দিয়ে নোট অফ ডিসেন্ট মীমাংসা করতে চান সে বিষয়ে কিন্তু কোনো কনসেনসাস নেই, ঐকমত্য নেই। ফলে মানে ওই প্রসঙ্গটা আসলে গণভোট হবে কিসের ভিত্তিতে, মানে কি পুরো জুলাই সনদের ভিত্তিতে পুরো প্যাকেজটা, যেটা নোট অফ ডিসেন্ট আছে সেগুলো সেটা তো জাতীয় সংসদের নির্বাচনে যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে তাদের মতামত অনুযায়ী বিবেচিত হবে। ফলে ওইটার মীমাংসা জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে, ওইটার উপরে তো জনগণ ভোট দিচ্ছে, জাতীয় সংসদে দিচ্ছে। ফলে অ্যাজ এ হোল এইটাকে হ্যাঁ না বলা, যেটার মধ্যে ঐকমত্য, নোট অফ ডিসেন্ট বাস্তবায়নের পদ্ধতি সবই লেখা আছে, অ্যাজ এ হোল জুলাই জাতীয় সনদ, সেইটাকে হ্যাঁ না বলার জনগণ একটা গণভোটে দিবেন। আর যারা সংখ্যাগরিষ্ঠতা পাবেন তাদের মতামতের অনুযায়ী কিংবা তাদেরটা প্রাধান্য পাবে নোট অফ ডিসেন্ট মীমাংসার ক্ষেত্রে, সেটা জাতীয় নির্বাচনের প্রসঙ্গে। কিন্তু যেটা একটা মত পার্থক্য এখনো রয়ে গিয়েছিল শেষ পর্যন্ত, সেটা হচ্ছে কবে এই নির্বাচনটা হবে। অধিকাংশের মত ছিল যে একই দিনে নির্বাচন হবে, অর্থাৎ জাতীয় নির্বাচন গণভোট একই দিনে হবে। আর কয়েকটি দল তারা আগে গণভোট করার প্রস্তাব করেছিলেন। তো এই বিষয়গুলো মানে মানে আমরা যখন বাইল্যাটারালি ট্রাইল্যাটারালি অনেক আলোচনা করেছি তাতেও দেখা গেছে যে হ্যাঁ, দু একটা বিষয়ে যদি কমিয়ে আনা যায়, বিশেষত নোট অফ ডিসেন্ট, তার মধ্যে আপার হাউসের পিয়ারের প্রসঙ্গটা আছে, তাহলে হয়তো অনেকগুলো বিষয় আর কোনো অনেক জায়গা থাকবে না, এরকম একটা জায়গা আছে। তো যাই হোক, মানে এখন শেষ পর্যন্ত সব দল তো একমত হতে হবে। এটা তো মানে দলগুলোর নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং আছে, বোঝাপড়া আছে, এটা তো জবরদস্তি করে কারোর উপর চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। ফলে আলাপ আলোচনা এখনো আছে 17 তারিখ পর্যন্ত। এই মানে সময়ের মধ্যে যদি কোনো অগ্রগতি হয় তাহলে সেটা হবে। আর যেটা ঐকমত্যের ভিত্তিতে যে পদ্ধতি হবে বলে আমরা আশা করি, তার ভিত্তিতে হয়তো আমরা জুলাই জাতীয় সনদ এবং পরবর্তী নির্বাচনের যে পথরেখা সেটাকে কার্যকর করার ব্যাপারে আমরা একটা আরো সুনিশ্চিত জায়গায় আসতে পারবো। একটা কথা বারবার বলি যে বিচার, সংস্কার এবং নির্বাচন, এখন গণভোট এবং নির্বাচন, এগুলো আমাদের এখন প্রধান জাতীয় স্বার্থ। আমাদের একটা রাষ্ট্র, আমাদের দেশ, তার অস্তিত্ব, তার গণতান্ত্রিক রূপান্তর, এগুলোর জন্য এগুলো খুব অপরিহার্য উপাদান। ফলে ধরুন বিচার প্রক্রিয়া চলছে, সংস্কারের ব্যাপারে আমরা মানে একটা জাতীয় সনদে পৌঁছেছি, এবং আমরা এটা বাস্তবায়নের পদ্ধতি গণভোটের মাধ্যমে সেটার বিষয়ে একটা ঐকমত্যে পৌঁছেছি, এবং এটা জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা অর্পণ করা হচ্ছে যাতে করে এই পুরো সংস্কারটাকে কার্যকর করা যায়, অবশ্যই ওই জনগণের মতামতের ভিত্তিতে। তো সেই যে প্রক্রিয়াটা, আপনি সংস্কারটা শেষ করতে গেলেও দেখা যাচ্ছে নির্বাচন অপরিহার্য হয়ে যাচ্ছে। ফলে সংস্কার এবং নির্বাচন এবং চলমান বিচার প্রক্রিয়া সব কিছু আমাদের এই গণতান্ত্রিক উত্তরণের অত্যন্ত অপরিহার্য উপাদান এবং আমাদের প্রধান জাতীয় স্বার্থ। সেটাকে সফল করাটা এখন সকলের কর্তব্য। সেক্ষেত্রে 17 তারিখে তো নিশ্চয়ই সনদ স্বাক্ষরের যে বিষয়টি সেটি আছে, হাতের সময় আছে 3-4 দিন। ঐকমত্য কমিশন কি এরা রাজনৈতিক দলগুলোর সাথে বসবে কিনা? আর তো বসার বোধহয় কোনো এই মুহূর্তে আর কোনো সুযোগ নাই বা তারা বসছেন না। তো সে অবস্থায় এখন যে গণভোট নিয়ে যে ইস্যুটা মাঠে আছে, সেটা হচ্ছে গণভোটটা কখন হবে? সেটি কি নির্বাচন একই সাথে হবে না তার পূর্ববর্তী সময় হবে? এবং একই সাথে জামায়াতে ইসলাম কিন্তু আরও 2টা 3-4টা 5টা বিষয়ে তারা কিন্তু দাবি উত্থাপন করেছে। তো সে অবস্থায় জুলাই সনদ যদি স্বাক্ষরিত হয় এবং সেখানে বলা হচ্ছে তাহলে পক্ষপাতিত্বের একটা অভিযোগও কিন্তু উত্থাপন করবার জন্য একটি দল তারা বলছেন, তো ওই জায়গাটাকে আপনি কীভাবে দেখেন?
কিরকম পক্ষপাত? দ্যাট মিনস যেটা বলা হলো যে আজকে যেমন বলেছেন যে নুরুল ইসলাম বুলবুল সাহেব তারা একটা ঢাকা জেলার প্রশাসক সহ বিভিন্ন প্রশাসকের কাছে তারা স্মারকলিপি দিয়েছেন। তারা যেটা বলছেন সেই উদ্ধৃতি দিয়ে বলছি, ওনারা বলছেন যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন পিআর পদ্ধতি ছাড়া আগের নিয়মে নির্বাচনের দিকে অগ্রসর হন, আমরা বুঝবো এদেশের 18 কোটি মানুষের মতামতকে বিদ্যঙ্গুলি প্রদর্শন করে আপনারা একটি দলের আনুগত্য করছেন, এদেশের মানুষ এটি হতে দিবে না। প্রধান নির্বাচন কমিশনের উদ্দেশ্যে আপনারা রাজনৈতিক পরিচয় প্রধান উপদেষ্টা বলছেন আপনার রাজনৈতিক পরিচয় আমরা জানি, আপনি কোন দল আনুগত্য সেটাও আমরা জানি, আপনি যদি নিরপেক্ষ ভূমিকা পালন করতে না পারেন আপনি সরে দাঁড়ান, কোনো চক্রান্ত নির্বাচনের জন্য পায়তারা হবে, জনগণের জন্য সেটা দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। এটি কিন্তু জামায়াত ইসলাম আজকে স্মারকলিপি দিয়ে সেটা বলেছে। তো এখন ধরুন এই কথাগুলো তো তারা তাদের রাজনৈতিক অবস্থান যদি তারা এভাবে প্রকাশ করেন, সেটা তো আসলে ঐকমত্য কমিশনে তারা এই প্রথমত ঐকমত্য কমিশনে লোয়ার হাউসের পিআর এর বিষয়ে কোনো আলোচনার জায়গা ছিল না। জি, এটা আপার হাউসের পিআর এর প্রসঙ্গ, এবং আপার হাউস যখন আপনি করেন ইউনিটারি সিস্টেমে, মানে একটা মানে এককেন্দ্রিক, যেটাকে বলে যে যদি কোনো দেশে ফেডারেল সিস্টেম না থাকে, মানে বিভিন্ন প্রদেশ ইত্যাদি না থাকে, তাহলে সেটাকে মোটামুটি মানে একটা ইউনিটারি কিংবা একটা একক ব্যবস্থা হিসেবে দেখা হয়। তো একটা এইরকম ইউনিটারি সিস্টেমের মধ্যে, একক ব্যবস্থার মধ্যে আপনি যখন আপার হাউস করেন, তখন আসলে কার্যত আপনি আসলে যে পিআর এর মধ্য দিয়ে যে ইয়াটা হয়, মানে 300 আসন তো আপনার নির্বাচিত হয়ে যাচ্ছে, তারপর ভোটের ভিত্তিতে আরো 100 হবে, তাকে আপনি আপার হাউসে পাঠিয়ে দিচ্ছেন। ফলে বেসিক্যালি আপার হাউসে যদি পিআর হয়, তাহলে লোয়ার হাউসে পিআর এর দাবির কোনো প্রসঙ্গই আসে না। তো সেই জায়গাটা আমাদের মনে হয় যে ধরুন আপার হাউস পিআর নিয়ে এখানে আলোচনা হয়েছে, সেখানে অনেকগুলো দল সমর্থন করেছে, আবার মানে কেউ কেউ নোট অফ ডিসেন্ট দিয়েছে। এখন সেইটার মীমাংসা তো জাতীয় নির্বাচনের মধ্যে দিয়ে হবে। গণভোটটা কবে হবে? আমরা মনে করি একই দিনে গণভোট হওয়া উচিত, সেটা আমরা তো আগেই জানিয়েছি আমাদের। তাহলে গণভোট যারা চাচ্ছে যে এই জাতীয় নির্বাচন গণভোট একই দিনে হবে না, সেটা কিভাবে মীমাংসিত হবে? সেই মীমাংসার বিষয়টা তো এখন যদি কোনো মীমাংসা না হয়, তখন সরকারকে একটা সিদ্ধান্ত নিতে হবে। সেক্ষেত্রে ধরুন মানে যেমন এইটার পক্ষের যুক্তিটা এরকম ছিল যে গণভোট আগে হলে অনেকগুলো ব্যাপার আছে, মানে তার মধ্যে একটা হচ্ছে যে ধরুন পরবর্তী নির্বাচন নিয়ে অনেকে আশঙ্কা করছেন গণভোট হয়ে যাওয়ার পরে। দ্বিতীয়ত হচ্ছে যে গণভোটের টার্ন আউট নিয়ে অনেকে আশঙ্কা আছে, যেটা আবার একই দিনে নির্বাচন হলে সেই জায়গাটা নিয়ে, অর্থাৎ নির্বাচন নিয়ে আশঙ্কাটাও থাকছে না, অন্যদিকে টার্ন আউটের সমস্যাও থাকছে না, কারণ একটা জাতীয় নির্বাচনে তো আমরা প্রত্যাশা করি যে দলগুলো সবাই অংশগ্রহণ কারণেই সবাই এখানে আসবে। তো সেইটা জায়গাটা, অর্থাৎ আশঙ্কাও যদি আপনি দূর করতে চান, এখন আশঙ্কার ব্যাপারটা তো আপনাকে প্রমাণ দিয়ে করা সম্ভব না, মানে আপনি যদি আশঙ্কা করেন এবং গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডাররা যদি আশঙ্কা করে, তখন সেইটাকে তো আপনার আবার আমলে না নিয়ে আপনি পারছেন না। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে মানে টার্ন আউটের প্রশ্নটা, সেটাও খুব গুরুত্বের সাথে অনেকে তুলেছেন। তো সেই দিক থেকে সব মিলিয়ে আমাদের দিক থেকে আমাদের কাছে যৌক্তিক মনে হয়েছে যে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হওয়া, এবং গণভোটের মধ্যে দিয়ে একটা জুলাই সনদের সাধারণ অনুমোদন হচ্ছে, এবং গণভোটের মধ্যে দিয়ে যেটা একই সাথে যে আইনসভার নির্বাচনটা, সংসদের নির্বাচনটা হচ্ছে, তাকে ক্ষমতাও দেওয়া হচ্ছে যে এই জুলাই সনদের ভিত্তিতে করা। সেখানে যারা সংখ্যাগরিষ্ঠতা পাবেন তাদের তখন প্রাধান্য হবে। এখন কেউ যদি 2/3 সংখ্যাগরিষ্ঠতা পান, তাহলে তাদেরটা প্রাধান্য পাবে বেশি। কেউ যদি 2/3 সংখ্যাগরিষ্ঠতা কেউ না পান, তখন তো একটা আবার কম্প্রোমাইজ ফর্মুলাতে সংসদের ভেতরেই যেতে হবে নোট অফ ডিসেন্টগুলো মীমাংসা করার জন্য। তো সেই জায়গাটা তো আছেই। তো ধরেন তার মানে জনগণকে আমরা ছেড়ে দেই শেষ পর্যন্ত, যেহেতু মানে একটা রিপাবলিকে, একটা প্রজাতন্ত্রে কি ছেড়ে দেওয়ার জনগণের কাছে, মানে এই বিষয়টা সিদ্ধান্ত নেওয়ার কোন জন্য, বিষয়টা, এই যে নোট অফ ডিসেন্ট বলেন, আপনি ভিন্নমত বলেন, ভিন্নমতের মীমাংসা আপনি কার উপরে করবেন? আপনি একটা মত ধারণ করেন, আমি একটা মত ধারণ করি। এখন এটা আমরা যেহেতু কনসেনসাসের ভিত্তিতে চলার সিদ্ধান্ত নিয়েছি, তাহলে কার পক্ষ নিবে সরকার? মানে কারো পক্ষ যখন আমরা নিতে পারছি না, তখন হচ্ছে যে ওইটার মীমাংসাটা জনগণের হাতে ছেড়ে দেওয়া। জনগণ ভোট দিয়ে যাকে বিজয়ী করবে। তাহলে গণভোটের মীমাংসা তো আসলে এখন হচ্ছে না, যেহেতু কবে হবে সময়টা, গণভোট হবে সেটি সবাই মেনে নিয়েছে, কিন্তু কবে হবে সেই গণভোটের মীমাংসা যেহেতু রাজনৈতিক দলগুলো নিতে পারেনি, ভিন্ন মত রয়েছে, সেই মীমাংসাটা সরকারকে করতে হবে। তো সরকারকে করতে গেলে সরকারের করা ছাড়া আসলে এখন উপায় থাকছে না। তখন সরকার যদি করে, কোনো পক্ষ যদি মনে করে যে, বা মনে করছে এখনো
যে সেটা যদি হয়ে যায় তাহলে পক্ষপাতিত্বের একটা অভিযোগ উত্থাপিত হবে কিনা? পক্ষপাতিত্বের জায়গাটা তো মানে ধরুন একটা বিষয় যেটা যে গণভোটের জায়গা থেকে আপনি যদি দেখেন যে গণভোটের মধ্যে আমরা কি অ্যাচিভ করতে চাচ্ছি, আগে হলেও যেটা পরে হলেও কিন্তু একই অ্যাচিভ করছে, মানে তাৎপর্যপূর্ণ পার্থক্য যদি না থাকে, যে আপনি ভোটের আগে করলে এই পার্থক্যটা তৈরি হচ্ছে, ভোটের দিনে করলে যা হচ্ছে, ভোটের আগে মানে ভোট বলতে জাতীয় নির্বাচন এবং গণভোট একসাথে করলে যা হচ্ছে ওই একই দিনে, আর গণভোট যদি আপনি আগে করেন তাহলে আপনি একই ক্ষমতাই পাচ্ছেন, তখন আর রাজনৈতিক তাৎপর্য থাকে না সময়টা নিয়ে। সে কারণে আমাদের কাছে মনে হয়েছে যে যেহেতু আদার কনসার্নগুলো আছে, বিশেষত আশঙ্কা এবং টার্ন আউটের, সেক্ষেত্রে একদিনে হওয়াটার দিকে আমরা প্রেফার করেছি। এইটা আপনি এখন রাজনৈতিক দলগুলোরও বিবেচনা করা উচিত। আর আমরা যেটা মনে করি যে ধরুন সবগুলো পজিশনই কিন্তু খুব যৌক্তিক জায়গা থেকে আসে, অনেক সময় তা না। কিছুটা ধরুন রাজনৈতিকভাবে কে কার কতটা অবস্থান নেবেন, মত পার্থক্যকে কেন্দ্র করেই তো রাজনৈতিক পোলারাইজেশন হয়, নিজের পক্ষে মানুষ টানার ব্যাপারটা থাকে। তো সেই জায়গাটা যদি খুব বেশি কাজ করে, এটা করবেই, মানে এটার একটা গণতান্ত্রিক রাজনীতিতে সবাই তো নিজের পক্ষে পাল্লা ভারী করতে চায়, কিন্তু সেইটা মানে এটাও খেয়াল রাখা দরকার যে আমরা একটা ট্রানজিশনে আছি এবং আমাদের একটা ব্যবস্থা নির্মাণ করতে হবে। কাজেই আমরা যদি অতিরিক্ত প্রতিদ্বন্দ্বিতায় প্রতিযোগিতায় মানে এমনভাবে নিয়োজিত হই যেটা আবার কনসেনসাসকে ব্রেক করছে অথবা একটা সংকটের জন্ম দিতে পারে, এরকম পরিস্থিতি সৃষ্টি হয়ে যাচ্ছে, সেটা আমাদের জন্য কারোর জন্য তো ভালো হবে না। আমাদের গণতান্ত্রিক উত্তরণটা দরকার। সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোরও একটা মানে গিভ অ্যান্ড টেক, মানে ছাড় দেওয়ার মানসিকতার জায়গাটা দরকার। এখন সেখানে আমরা তো আমাদেরও তো অনেকগুলো বিষয়ে পজিশন ছিল, আমরা ভেবেছি যে হ্যাঁ যেসব বিষয়ে আমাদের পজিশন আছে সেগুলো যেগুলো আমরা মানে এখানে মানে সকলের সমঝোতায় কিংবা ঐকমত্যে আনতে পারিনি, সেগুলো নিয়ে আমরা আমাদের রাজনৈতিক সংগ্রাম চালিয়ে যাব। আমরা আরও জনমত সৃষ্টি করব এবং ভবিষ্যতেও তো এই জিনিসগুলো আবারও উঠতে পারে, জনগণের মধ্যেও উপলব্ধিগত পরিবর্তন করতে পারে, রাজনৈতিক মেরুকরণের পার্থক্য হতে পারে, সেই জায়গাগুলোর উপরে আমাদের থাকতে হবে। এখন আমরা যা ভাবছি যেহেতু এটাই সঠিক, ওইটা চাপিয়ে দিতেই হবে, সেই রকম জায়গা করলে তো ধরেন এখানে কোনো মীমাংসার জায়গা হবে না। ফলে ঐকমত্যকে গুরুত্ব দেওয়া হয়েছে এই কারণে যে আমাদের একটা সম্মিলিত প্রচেষ্টা, একটা অভ্যুত্থান হয়েছে। এই অভ্যুত্থান অনেকগুলো সম্ভাবনা সৃষ্টি করেছে, একেবারে বিপ্লবী সম্ভাবনা সৃষ্টি করেছে। সেই জায়গায় আমাদের যদি একক কোনো দল পুরোটার উপর কর্তৃত্ব কায়েম করে একভাবে এগোতে পারতো, সেটা এক ধরনের ব্যাপার হতো। সাধারণত বিপ্লবী রূপান্তরের ক্ষেত্রে এগুলো দেখা যায় বিপ্লবী পরিবর্তনে, কিন্তু এখানে একটা সম্মিলিত প্রচেষ্টা ছিল এবং সম্মিলিতভাবেই আমরা করার ফলে এক ধরনের ক্ষমতার একটা মানে কি বলে যে ভারসাম্য আছে, এখানে শক্তি ভারসাম্য আছে। এইটাকে এখানে আসলে একক সিদ্ধান্ত আসলে চাপিয়ে দেওয়ার কোনো মীমাংসিত জায়গায় যাওয়াইটি হচ্ছে, সে কারণে আমাদের ঐকমত্যটাই হচ্ছে পদ্ধতি। আমি ছোট আলোচনা করেই বিরতিতে যাব। সেটি হচ্ছে যে গণভোট আসলে যারা আগে চায়, যারা সাকিব ভাই বললেন, সেটি একই দিনে হলো যা পরে হলো, তা আগে কেন চায় এবং এই অমীমাংসিত বিষয়টি আসলে মীমাংসার কিভাবে হবে এবং 17 তারিখে জুলাই সনদ এই রেশারেশির কারণে যেন কোনো বাধাগ্রস্ত হবে কিনা। বিষয়টি হচ্ছে যে একই দিনে হওয়া আর আগে হওয়া, একটু আপনাকে একটা সেকেন্ড বলি, আগে চাওয়ার যুক্তিও যারা আগে পক্ষে বলেছেন তারা দিয়ে চাওয়ার চেষ্টা করে। একটা হচ্ছে যে ভোটের দিনে জাতীয় নির্বাচনে অনেক ধরনের মানে টেনশন, উত্তেজনা, এমনকি কোনো কোনো জায়গায় ভোট মানে বাধাগ্রস্ত হতে পারে, কোনো জায়গায় ভোট কেন্দ্র বাতিল হয়ে যেতে পারে, তখন জুলাই জাতীয় সনদটা মানে একটা ক্ষতিগ্রস্ত হতে পারে। তো এইটা একটা তাদের জায়গা ছিল। আর জুলাই জাতীয় সনদকে প্রধান ইম্পর্টেন্স দিয়ে আগে করলে এটা হবে, কিন্তু জুলাই জাতীয় সনদকে দিয়ে যদি আপনার করতে হয়, ন্যাশনাল ইলেকশনের তো একটা টাইম ফ্রেম আছে, তো ওই টাইম ফ্রেমে যদি ঘোষণা করতে হয় সেটার প্রস্তুতি আছে, আপনার সময়ও কিন্তু খুব নাই। জুলাই জাতীয় সনদকে তো জনগণের কাছে নিয়ে যেতে হবে, জনগণকে সিদ্ধান্ত নিতে হলে জানতে হবে তো জুলাই জানার এই 84টা বিষয় নাকি 80-র উপরে এতগুলো বিষয় নিয়ে মানুষকে তো পৌঁছাতে হবে। তো সেইটা আসলে সব মিলিয়ে ওই কারণে আমাদের কাছে এটা প্রেফারেবল লজিক মনে হয়েছে। বাস্তবতা হচ্ছে জুলাই জাতীয় সনদের বিষয়ে প্রধান উপদেষ্টা প্রথম থেকে একটা কথা বলে আসছিলেন যে শুধুমাত্র যে সমস্ত বিষয়ে ঐকমত্য হবে সেই বিষয়গুলোই জুলাই জাতীয় সনদে থাকবে, এর বাইরে কোনো বিষয় আসলে থাকার কথা ছিল না। কিন্তু আমরা দেখছি যে নোট অফ ডিসেন্ট সহ কমপক্ষে 9টা বিষয় জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত হয়েছে এবং সংকটটা আসলে ওইখান থেকে শুরু হয়েছে যে ঐকমত্য কমিশন যে ঘোষণা দিয়ে যে অঙ্গীকার নিয়ে এই আলোচনা শুরু করেছিল সেই অঙ্গীকার থেকে আসলে ঐকমত্য কমিশন সরে গেছে। তো
আমি পিয়ার পদ্ধতির বিষয়টা আসছি যে যদি যে জায়গাটায় জামাত ইসলামী সহ তার যারা সহমনা তারা যে স্ট্যান্ডটা নিচ্ছে যে আগে গণভোট করে তারা পাশাপাশি কিন্তু দুটো জিনিস বলছে, গণভোট আগে হতে হবে এবং গণভোটের রায়ের ভিত্তিতে পিয়ার পদ্ধতির ভিত্তিতে নির্বাচন হতে হবে। পিয়ার পদ্ধতির ভিত্তিতে নির্বাচন হওয়া আর প্রচলিত এফপিটিপি পদ্ধতিতে নির্বাচন হওয়া দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। সো সেখানে আসলে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন হয়ে যাবে যদি আগে নির্বাচন হয় এবং সেই আগে যদি গণভোট হয় এবং সেই গণভোটের পিয়ার পদ্ধতি পাশ করে তার ভিত্তিতে, কিন্তু সেটা আসলে সম্ভবই না, কারণ জুলাই সনদে এই বিষয় তো ঐকমত্য হয়নি। সো ঐকমত্য না হলে বিষয়টা সংসদে গিয়েই সমাধান করতে হবে, তার মানে আগামী নির্বাচন প্রচলিত পদ্ধতিতেই হচ্ছে। এখন সেই জায়গায় যদি তাদের শুধু একটা দাবিকে না দেখে, গণভোটটাকে শুধু না দেখে, গণভোট এবং পাশাপাশি যে ইয়ের কথা বলছি যে মানে পিয়ার পদ্ধতিতে নির্বাচন করতে হবে, সেই জায়গাটায় তো আসলে কোনো সমঝোতা নেই এবং কোনো রকম সমঝোতা ছাড়া তারা বলছে যে জামাত বারবার বলছে যে আজকেও বলেছে যে 18 কোটি মানুষের যে মতামত তাকে উপেক্ষা করা হবে বা তাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হবে। 18 কোটি মানুষের মতামত আসলে কোন দিকে আছে সেটাই তো আমরা ভোটের মাধ্যমে জানবো। আমরা আজকে কি করে জানি যে 18 কোটি মানুষ জামাতের এই দাবির সাথে একমত? তো এটা আসলে এই ধরনের রাজনৈতিক দাবি, রাজনীতির মাঠে অনেক রকম দাবি হয়, অনেক রকম কথা হয়, সেটাকে যদি সংস্কার প্রক্রিয়ার অংশ করে ফেলা হয় বা সংস্কার প্রক্রিয়ার শর্ত করে ফেলা হয়, তখন আসলে সংস্কার বাধাগ্রস্ত হওয়ার এবং ভবিষ্যৎ, আমাদের রাষ্ট্রের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ একটু কুয়াশাচ্ছন্ন হওয়ার আশঙ্কা প্রবল হয়ে পড়ে। তো আমরা আসলে বাস্তবতা হচ্ছে গত 1 বছরের বেশি সময় কেউ আসলে স্বস্তিতে নেই, দেশ ভালো চলছে না, এটা খুব বাস্তবতা। দেশে অর্থনীতির ক্ষেত্রে কোনো রকম গতি আসছে না, বিনিয়োগ নাই। এই যে আমরা 4 কোটি নতুন ভোটারের কথা বলছি, আমরা কেন বলছি না যে সেই 4 কোটি নতুন ভোটারের কর্মসংস্থান কোথায়? 4 কোটি যে নতুন ছেলে মেয়ে যারা ভোট দেওয়া তাদের শেষ কথা না, ভোট দেওয়ার পাশাপাশি তারা তাদের কেরিয়ারে, কর্মজীবনে প্রবেশ করতে যাচ্ছে, কর্মজীবনে প্রবেশের কোনো সুযোগই নেই, কারণ নতুন কোনো বিনিয়োগ নেই, নতুন কোনো ব্যবসা বাণিজ্য নেই, নতুন কোনো চাকরি নেই, নতুন ব্যবসার সুযোগ নেই। ব্যাংকগুলোর অবস্থা খারাপ, ব্যাংকরা তারা যে উদ্যোক্তা হবে, প্রফেসর ইউনূস সাহেব বারবার বলছেন যে তরুণদের উদ্যোক্তা হও, উদ্যোক্তা হলে তার ব্যাংকের অর্থায়ন লাগবে, ব্যাংকগুলো অর্থায়ন করার মতন অবস্থায় নেই, ব্যাংকগুলোর অবস্থা নাজুক। সো এরকম একটা পরিস্থিতিতে যত বেশি বিলম্বিত হবে নির্বাচন, ততই আসলে সংকট বাড়বে। এখন পিয়ার পদ্ধতি না এফপিটিপি পদ্ধতি, সেই জায়গায় যেহেতু কোনো ঐক্যমত হয়নি, তার মানে হচ্ছে প্রচলিত পদ্ধতি নির্বাচন হতে হবে। সেটাই এখন এইখানে মানে আমি বিচার মানি তাল গাছ আমার, এই জাতীয় একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যে আমি ঐকমত্য মানি, সব কিছু মানি, মানে কিন্তু আমি যা বলছি তাই হতে হবে। এটা খুব অযৌক্তিক এবং অযৌক্তিক দাবিকে পুঁজি করে যদি দেশকে সংকটের দিকে ঠেলে দেওয়া হয়, সেটা আসলে খুব দায়িত্বহীন আচরণ হবে। আমরা আমাদের রাজনৈতিক দলগুলোর কারো কাছ থেকেই, সেটা বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক বা অন্য যে কোনো দলই হোক, কোনো রাজনৈতিক দল এই ধরনের একটা এত বড় একটা ছাত্র গণ অভ্যুত্থানের পরে, জুলাই গণ অভ্যুত্থানের পরে কোনো ধরনের দায়িত্বহীনতার পরিচয় দেবেন এটা আমরা আশা করি না। আমরা এটা সবাইকে অনুরোধ করব যে এটা বুঝতেই হবে, সবার ফিল করতে হবে যে মানুষ আসলে স্বস্তিতে নেই, মানুষের অভাব বাড়ছে, দারিদ্র্য বাড়ছে, মানুষ তার আয় কমে যাচ্ছে, মানুষ হাজারো সংকটের মধ্যে আছে। সেইখানে মানুষের অর্থনৈতিক সংকট, জীবন জীবিকার সংকট সমাধান না করে আজকেও শিক্ষকদের রাজপথে প্রেরণ হয়েছে এবং পুলিশ পিটিয়েছে। আমরা আমাদের টিচারদের, আমাদের শিক্ষকদের রাজপথে মার খেতে দেখতে চাই না। তারা কেন রাজপথে নেমেছেন? তারা নেমেছেন তাদের জীবন জীবিকার সংকটের জন্য। সেই জায়গায় আমরা মনোযোগ দিচ্ছি না। আমাদের 4 কোটি ছেলে মেয়ে তারা পড়াশোনা শেষ করে চাকরি জীবনে প্রবেশ করবে, চাকরি নেই, তাদের যে কর্মসংস্থানের সংকট সেদিকে নজর দিচ্ছি না, শুধু রাজনৈতিক ইস্যু নিয়ে কথা বলছি। সংস্কার অবশ্যই আমরা চাই, সংস্কার হতে হবে, কিন্তু সংস্কারের নামে যাতে কোনো রকম নৈরাজ্য তৈরি না হয়, কোনো ধরনের অস্থিতিশীলতা বা অস্থিরতা তৈরি না হয় দেশে, সেদিকে রাজনৈতিক দলগুলোর মূল্য খেলা। নিশ্চয়ই আমরা একটা ছোট বিরতি নিতে চাই, তবে আমি দুজনের আলোচনায় সেটি হচ্ছে আসলে নির্বাচনের পরটা সুগম হোক, সেটি কিন্তু আমাদের প্রত্যাশা। আমরা যে এই জুলাই আন্দোলনের যারা সহযোদ্ধা ছিলেন, বিশেষ করে জুনায়েদ সাকিব ভাইরা, আপনারা যারা আন্দোলন করেছেন, তাদের মধ্যে মতবিরোধ রেষারেষি যাতে কোনো কারণে আমাদের এই নির্বাচন, আমাদের এই নানা রকম গণভোট, আমাদের জুলাই সনদ, এগুলিতে যাতে কোনো রকম চ্যালেঞ্জ তৈরি না হয়, সেটা আমরা প্রত্যাশা করি। প্রিয় দর্শক, আমরা ইস্পানী মির্জা বসুবরাতে ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পরও আমাদের একই অতিথি, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি এবং সিনিয়র সাংবাদিক হাসনাইন খুরশিদ আমাদের সাথে থাকবেন। ইস্পানী মির্জা শুভরাত্রিতে একটা ছোট্ট বিরতি নিচ্ছি।
ইসমানী মির্জা শুভরাত্রিতে রাজনীতির হালচাল নিয়ে আমরা কথা বলছি। অতিথি হিসেবে রয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জনাব জুনায়েদ সাকি, রয়েছেন সিনিয়র সাংবাদিক হাসনাইন খুরশিদ। আমরা আসলে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট এবং আগামী জাতীয় নির্বাচন নিয়ে কথা বলছিলাম। সাকিব ভাই, এখানে একটা কথা বলা হচ্ছে যে কাঙ্ক্ষিত সময় বলতে এখন ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হচ্ছে, রোজার আগে, এবং সেই নির্বাচনের পক্ষে কিন্তু জামাত বলছে আমরা তো নির্বাচনের বিরোধিতা করছি না, আমরা গণভোটের কথা বলছি এবং তারা 2-4টা দাবির কথা বলছে। এখন যেটি জামাতের বাইরে যারা আছেন বা জামাত সমর্থকের বাইরে যারা আছেন তারা কিন্তু বলবার চেষ্টা করছেন এই যে গণভোট নানা ইস্যু তৈরি করে নির্বাচনকে পিছিয়ে দিবার একটা পায় তার আছে কিনা, তারা একটা সন্দেহ পোষণ করছেন। আবার অন্যদিকে যদি আমরা দেখি, বিশ্লেষকরা যেটা বলছেন যে যদি গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হয়, একটা খরচের ব্যাপার আছে, 10 লক্ষ জনবল লাগবে, 2,200 কোটি টাকা এবার নির্বাচনে খরচের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে বরাদ্দ চাওয়া হয়েছে। অন্যদিকে যদি গণভোটটা আলাদা হয়, আবার যদি জাতীয় নির্বাচনটা আলাদা হয়, যেটি হাসান খুরশিদ ভাই খানিক আগে বললেন, আমাদের কর্মসংস্থান নাই, আমাদের ব্যাংক নাই, আমরা 4 কোটি ভোটার কার্ডে ভোট দিব, ভালো, আমরা উৎসাহের মধ্যেই আছি, কিন্তু এদের ভবিষ্যৎ কী হবে যদি এখানে আরেকটা খরচ বাড়ে, আরেকটা জনবল দেওয়া হয়, আরেকদিন সরকারি ছুটি হয়তো লাগতে পারে, ওই জায়গাটা বিশ্লেষণ। দেখুন, মানে প্রথম কথা বলি, যদি জাতির প্রয়োজনে কোনো খরচ দরকার হয়, মানে দেশের জনগোষ্ঠী রাজনৈতিকভাবে আমাদের পলিটিক্সের খুব প্রয়োজন, তো আপনি তখন খরচ তো বড় না দেশ আগে বড়, তো খরচ তো আপনি করেনি, কত টাকা লুট হয়ে যায়, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এটা প্রয়োজনীয় কিনা। প্রয়োজনীয়তার যে যুক্তিগুলো উত্থাপিত হয়েছে সেখানে আমরা বলেছি যে আবার একই দিনে করার যে যুক্তিগুলো উত্থাপিত হয়েছে আমাদের কাছে একই দিনে করার যুক্তিগুলোকে অধিকতর গ্রহণযোগ্য মনে হয়েছে, সে কারণেই আমরা একই দিনে করার পক্ষপাতী হয়েছি। এবং আমাদের কাছে মনে হয়েছে যে আগে করা মানে একই দিনে করার মধ্যে কোনো পলিটিক্যাল তাৎপর্যের পার্থক্য হচ্ছে না, কারণ আমরা গণভোট থেকে দুটো জিনিস মানে লাভ করছি। একটা হচ্ছে জনগণ জুলাই জাতীয় সনদকে অ্যাজ এ হোল, অ্যাজ এ প্যাকেজ তাকে অনুমোদন দিচ্ছেন, পরবর্তী আইনসভার জন্য বাধ্যবাধকতা করছেন। আর একটা হচ্ছে পরবর্তী আইনসভাকে এই ক্ষমতা দিচ্ছেন যে এর ভিত্তিতে তুমি মৌলিক সংস্কার করতে পারবে, কাজে এটা আদালত কর্তৃক আর চ্যালেঞ্জের মুখোমুখি হবে না। মানে জনগণের কনস্টিটিউয়েন্ট পাওয়ার এই সংসদকে অর্পণ করা হচ্ছে। তাহলে এই দুটো জিনিস তো আপনি ভোটের দিনও, মানে অর্থাৎ জাতীয় নির্বাচনের দিনই পাচ্ছেন, আগে পেলেও তো আপনি ওই জাতীয় নির্বাচনের মধ্যে দিয়ে এটা কার্যকর হবে। কেউ যদি মনে করেন যে গণভোটের মধ্যে দিয়ে নোট অফ ডিসেন্ট মীমাংসা করবেন, এটা তো কনসেনসাস না। যেটা কনসেনসাস না সেটা আপনি চাপিয়ে দিবেন কিভাবে? হ্যাঁ, এখন বলতে পারেন যে দিনটাও তো কনসেনসাস না, কিন্তু কোন কনসেনসাসটা আসলে খুব মানে একটা যাকে বলে যে গ্রহণ করা যায়, আর কোন কনসেনসাসটা না হলে মানে একেবারেই মানে আপনি আগাতে পারবেন না। ধরেন যদি মৌলিক পার্থক্য হয়ে যায়, যেমন ধরেন এই গণভোটে মীমাংসার প্রশ্ন, তাহলে তো আপনি তো একেবারেই মানে ভেঙে পড়লো আলোচনা। আর দিনের পার্থক্যটা একেবারে মৌলিক পার্থক্য নয়। যদি রাজনৈতিক তাৎপর্য থাকতো, যদি এটা এরকম হতো যে না গণভোটের মধ্যে দিয়ে মীমাংসা হবে, তাহলে মানে আপনি বলতে পারতেন যে একটা রাজনৈতিক তাৎপর্যগত পার্থক্য হচ্ছে। গণভোটের মধ্যে দিয়ে মীমাংসার জায়গাটাতে একমত হয়নি কেউ, তাহলে যখন একমত হচ্ছে না তাহলে আপনি সেটাকে তো গণভোটের মধ্যে চাইলে আপনি তাদের তো জবরদস্তি করা হবে, তাহলে আপনার মতটাই কেন গ্রহণ করতে হবে? সেটা যখন গৃহীত হচ্ছে না তাহলে সলিউশন চলে যাবে জনগণের কাছে। এখন এটা যদি আপনি বলেন যে দিন কবে হবে, আগে না পরে, এর জন্য একটা আবার জনগণের মতামত নেন, তাহলে তো এটা আসলে এই চক্রের তো কোনো শেষ নাই। তাহলে আমরা যেটা বলতে চাইছি যে গণভোটের মধ্যে দিয়ে যদি মীমাংসার প্রশ্নটা আসতো, তাহলে এক্ষেত্রে আপনি বলতে পারতেন যে হ্যাঁ গণভোটের মধ্যে দিয়ে যেহেতু আগে মীমাংসা হয়ে যাবে, কাজে ওইটার অনুযায়ী ওইটার ভিত্তিতে আপনি জাতীয় নির্বাচন করবেন, কাজেই আপনার আগে করাটা ভালো। কিন্তু গণভোটের মধ্যে দিয়ে প্রথমত মীমাংসায় আমরা একমত নই। আরেকটা বিষয় আছে যে গণভোটের মধ্যে দিয়ে আপনি সংবিধান বদলাচ্ছেন কিভাবে, মানে আপনাকে সংবিধানের পরিবর্তন আনতে গেলে তো পার্লামেন্ট লাগে, সেইটাই তো মানে সংবিধানের যে কাঠামোর মধ্যে দিয়ে আপনি কাজ করছেন। এখন এটা খুব জরুরি প্রশ্ন যে জনগণের নির্বাচিত প্রতিনিধিদেরকেই মানে এক মধ্য দিয়ে যে সংসদটা গঠিত হয়, জনগণের যে ক্ষমতাটা সেটা ওই প্রতিনিধিদের মাধ্যমে আপনি প্রদান করেন, অর্পণ করেন। তো এই যে এই পদ্ধতিটা, এই রিপাবলিকের এই পদ্ধতিটাকে আপনি যখন পদ্ধতি হিসাবে গ্রহণ করে রাখছেন, তখন আগেই যদি বলে ফেলেন যে না আপনি গণভোটের মধ্যে দিয়ে এটা করে ফেলছেন, তাহলে অনেকগুলো গণভোট করতে হবে, কারণ প্রত্যেকটি নানা আপনি যতগুলো পার্থক্য আছে পার্থক্যের মধ্যে আবার অনেকগুলো আছে। ধরেন এক আপার হাউস নিয়ে, আপার হাউসের 4টা মত আছে। একটা হচ্ছে একদল লোক আপার হাউসই চায় না, আচ্ছা, আরেক দল হচ্ছে আপার হাউসে পিআর চায়, আরেক দল হচ্ছে যে আপার হাউসে
মানে যদি মানে সাংবিধানিক যে ইয়েটা, সংবিধান মানে সংস্কার করতে গেলে, সংবিধান সংশোধন করতে গেলে আপাতত 51% লাগবে। এইটা কেউ একদম চায় না। তাহলে এরকম অনেকগুলো প্রস্তাব আছে যে না আপনি আপার হাউসে পিআর চাইতে পারেন কিন্তু সংবিধান সংশোধন রাখা যাবে না। আপনি আপার হাউসে পিআর রাখবেন, সংবিধান সংশোধনও রাখবেন। আবার আপনি আপার হাউসে পিআর রাখবেন না, কিন্তু আপার হাউস হবে এবং আসন ভিত্তিক যে পিআর সেটার ভোট ভিত্তিক পিআর না। তাহলে সংবিধান সংশোধন রাখেন, কোনো অসুবিধা নাই। তাহলে তিনটা মত দেখা যাচ্ছে। আরেক দল হচ্ছে আপার হাউসই চাচ্ছে না। তো এরকম 3-4 মতকে আপনি কি 4টা ভোট দিয়ে ইয়া করবেন? আর এক একটা ইস্যু ধরে ধরে কি আপনি গণভোট করবেন? মানে আপনি কিভাবে গণভোট? প্যাকেজ ধরে তো কোনো গণভোট হয় না। মানে প্যাকেজ ধরে গণভোট হয় যেখানার ক্ষেত্রে ইন জেনারেলি, কিন্তু আপনি যদি রিয়েল গণভোটে মীমাংসা চান যে এই ইস্যুটার আমি মীমাংসা করব, তাহলে তো আপনাকে একদম ইস্যু স্পষ্ট করে হ্যাঁ না লিখতে হবে, প্রত্যেকের যুক্তি সহ এটার জায়গাটা আনতে হবে। সেটা নিয়ে একটা কি পরিমাণ ক্যাম্পেইন, জনগণের মধ্যে বিভাজন, রাজনৈতিক দলগুলোর মধ্যে কি ধরনের প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে যাবে, তার মধ্যে দিয়ে যে পরিস্থিতিটা তৈরি হবে, তাহলে জাতীয় নির্বাচনটা কখন হবে বলেন? অথচ ন্যাশনাল ইলেকশনের ট্রানজিশনটা কত জরুরি এটা আমরা সকলেই উপলব্ধি করতে পারি। এখনকার যে রাজনৈতিক ভূ রাজনৈতিক বাস্তবতা সব মিলিয়ে আমরা ওই জায়গা থেকে করেছি। এখন আপনি যদি মনে করেন যে না আমি এটা নিয়ে জোর করতেই থাকবো ফর মাই পলিটিক্যাল মাইলেজ, মানে আমি এটার মধ্যে দিয়ে জনগণকে আমার পক্ষে আনবো, আমার জনগণের সেন্টিমেন্টকে আমার পক্ষে আনবো, সেটা তো কোনো কোনো দল কৌশল হিসেবে নিতে পারে, নিচ্ছেও। কিন্তু যেটা আমাদের বক্তব্য ছিল যে যৌক্তিকভাবে আপনি যখন আলোচনার মধ্যে ঢুকবেন, তাহলে আপনি আগে গণভোটের মাধ্যমে মীমাংসা করা মানে হচ্ছে অনেকগুলো গণভোট করা, অনেকগুলো প্রশ্ন রাখা, এবং এই সব প্রশ্নের মধ্যে দিয়ে 5টা-7টা প্রশ্ন নিয়ে আপনি গণভোটে যাচ্ছেন একদিনে। ইট ইজ মানে রীতিমতো কঠিন ব্যাপার। একটা প্রশ্ন বুঝাতেই তো জনগণের মধ্যে মানে অনেক ইয়া লাগবে যে এইটার আপনি পক্ষে, এইটার আপনি বিপক্ষে। সেই পক্ষ বিপক্ষ করতে গিয়ে জনগণকে পোলারাইজ করতে গিয়ে যে পরিমাণ সময় লাগবে, তাহলে সেইভাবে গণভোটের মধ্যে মীমাংসা হচ্ছে না। সংবিধান সংশোধনের প্রশ্নটি সে কারণে, কিংবা সংস্কারের প্রশ্ন, কিংবা ইভেন নতুন সংবিধান করার প্রশ্ন, এই জন্য গণপরিষদ, অথবা আমরা যেটা প্রস্তাব করেছি যেহেতু আমরা নতুন সংবিধান করছি না, সংস্কার পরিষদ যেহেতু সংস্কার করছি, অথবা সংশোধন, সাধারণ পার্লামেন্টে 2/3 হলে সংশোধন, এই তিনটে তো পদ্ধতি তো লাগবে। পার্লামেন্টে আপনি মানে প্রতিনিধিদের ক্ষমতা অর্পণ করছেন, তার মধ্যে দিয়ে এটা যাচ্ছে। আপনি রাজনৈতিকভাবে জনগণকে জয় করে আপনি তো আপনার পক্ষেও নিয়ে যেতে পারেন, ধরে নিচ্ছেন কেন একটা দলই জয়লাভ করবে। মানে এইটার মধ্যে আবার এরকম একটা জায়গায় দাঁড়াচ্ছে যে একটি নির্দিষ্ট দল জয়লাভ করবে, এটা আগে থেকেই ধরে নিয়েছে, এবং সেইটার ভিত্তিতে পলিটিক্স পোলারাইজেশন হচ্ছে। এইটাও জনগণকে কিছুটা খাটো করা হয় আর কি। আর এই ধরনের রাজনৈতিক প্রতিযোগিতার জায়গা থেকে করলে ইলেকশনের মধ্য দিয়ে উত্তরণটার এখন যে তাৎপর্য, সেটাকে আমরা খাটো করি। মনে হচ্ছে পৃথিবীতে সবকিছু এখানেই শেষ। আমরা তো একটা নির্বাচন করে আমরা যাচ্ছি, সংগ্রাম তো সেখানে থেমে যাচ্ছে না, বাংলাদেশও থেমে যাচ্ছে না। বাংলাদেশ এই পরিবর্তনের মধ্যে দিয়ে একটা জায়গায় পৌঁছাবে। তারপর যদি দেখা যায় যে অনেক কিছু আমাদের যেগুলো অর্জন আমরা করতে পারিনি, সেগুলো নিয়ে আরও সংগ্রাম চলবে, এবং তার মধ্য দিয়ে কারেকশন হতে থাকবে। তো এটা তো একটা প্রসেস। ডেমোক্রেসি বাংলাদেশে চর্চা করতে হবে, সংসদ এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে, নির্বাচনকে, এবং আমাদের ক্ষমতা প্রতিষ্ঠানগুলো গড়ে তোলাকে, এটাকে আমাদের প্রায়োরিটি দিয়ে নিতে হবে, যাতে করে এটা ফাংশনিং জায়গায় আসে। এবং চর্চার মধ্য দিয়ে, ভুল ত্রুটি সংশোধনের মধ্যে দিয়ে আমাদের অগ্রসর হতে হবে। কোনো দেশের হঠাৎ করে আজকে থেকে আমরা মানে স্বর্গরাজ্য হয়ে গেল, এইটা কিন্তু কোথাও হয় না। তাহলে আমাদেরকে সচেতনভাবে ঐক্যবদ্ধ হয়ে এক একটা দাবি আদায় করতে হবে, দাবিগুলোকে বাস্তবায়ন করতে হবে, সেগুলোর চর্চার জায়গায় নিয়ে যেতে হবে, এবং অভ্যস্ততার জায়গায় নিয়ে যেতে হবে। এই পরিবর্তনগুলো আনার জন্য আমরা মনে করি যে এখন যে আমরা রাজনৈতিক বাস্তবতায় আছি, তাতে আমাদের দ্রুত উত্তরণের জায়গাটা, যেটা যতটুকু, মানে দ্রুত বলতে আমি কালকে বলছি না, মানে আমাদের একটা তো পথরেখা তৈরি হয়েছে, এবং মাননীয় প্রধান উপদেষ্টা বলা চলে যে প্রায় প্রতি সাক্ষাৎকারে কিংবা বক্তব্যে বলছেন যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর, সরকার এই ব্যাপারে অ্যাকচুয়ালি নড়ছে না। তো তাহলে তো আপনাকে মধ্য ফেব্রুয়ারির মধ্যে এখন টাইম আছে মাত্র 3.5 মাস। আপনি যদি ইয়ে ধরেন, আপনি যদি বলি আমি তফসিল ধরেন, যদি মধ্য ফেব্রুয়ারি হয় 15 ফেব্রুয়ারির মধ্যে, তার মানে মিনিমাম 15 ডিসেম্বরের মধ্যে আপনাকে তফসিল করতে হবে। আজকে হচ্ছে 12 অক্টোবর, দ্যাট মিনস 12 নভেম্বর 12 ডিসেম্বর, ইউ হ্যাভ অনলি 2 মান্থস। তো 2 মান্থস টাইমের মধ্যে আপনি আসলে কিভাবে এতগুলো জিনিস মীমাংসা করবেন?
আপনার রাজনৈতিক প্রস্তুতি সহ অন্যান্য আরেক প্রস্তুতি আছে। তো সুতরাং আমাদের কাছে মনে হয়েছে যে যৌক্তিকভাবে আমরা যেটাতে ইভেন এই কথাটাতে কিন্তু কমিশনের পক্ষ থেকে এক্সপার্টিজের মতামত আনা হয়েছে, কিন্তু আমার যতটুকু খেয়াল হয়, আমি আমি ইফ আই এম রং, আমার ধারণা আমি ভুল করছি না, যে সর্বশেষ জামাত ইসলামের প্রতিনিধি হামিদুর রহমান আজাদ ভাই, তিনি যে উনি আজাদ সাহেব, তিনি যে বক্তব্যটা রেখেছেন সেখানে কিন্তু তিনিও প্যাকেজের কথাই বলেছেন যে ঠিক আছে ঐকমত্য এবং নোট অফ ডিসেন্ট আছে এবং সেখানে অ্যাজ এ হোল মানুষ হ্যানা ভোট দিয়ে সংসদে এটা ইয়া হবে। তবে তিনি আগে নির্বাচন করার কথা বলেছেন। বিএনপিও কিন্তু ওই একই প্যাকেজের কথা বলেছে, ঐকমত্য, নোট অফ ডিসেন্ট বাস্তবায়নের পদ্ধতি থাকবে এবং অ্যাজ এ হোল এই প্যাকেজের উপরে হ্যানা ভোট হবে এবং সংসদে এটার মীমাংসা হবে। সংসদে ক্ষমতা অর্পণের ব্যাপারেও মোটামুটি কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়ার ব্যাপারেও একটা ঐকমত্যের জায়গা হয়েছে। পার্থক্য শেষ পর্যন্ত ছিল ডেট, কখন হবে, কখন, আগে না মানে একই দিনে। তা এগেন আমি আর না শব্দ না বাড়াই, যে আগে এবং একই দিনের আমি কথাগুলো বলার চেষ্টা করলাম আমাদের দিক থেকে। আমরা চেষ্টা করছি যে নিজেদের অবস্থান একটা থাকলেও পক্ষপাতহীনভাবে অন্যদের যুক্তিটাকেও দেখা এবং চেষ্টা করা যে মানে বেশি যুক্তি কোনটা। তো এই জায়গা থেকে আমরা মানে আমাদের অবস্থানটাকে এবং জনগণকেও মানে এই ব্যাপারে মানে তাদেরও তো একটা অংশগ্রহণের ব্যাপার আছে, কারণ আমরা তো মানে রাজনৈতিক দল করি, আমাদের মধ্য দিয়ে জনপ্রতিনিধিত্বের একটা ব্যাপার ঘটে, কিন্তু আমরা এবার শেষ জনপ্রতিনিধিত্বের একমাত্র মানদণ্ড নই। জনগণের প্রতিনিধিত্বের একটা আলাদা মানদণ্ড হচ্ছে নির্বাচন, মানে যেটার মধ্যে দিয়ে সকল সেটা তো অপেক্ষায় সবাই আছে এখন আর কি। সেই জায়গাটা তো আপনাকে দিতে হবে, পিপলকে শেষ পর্যন্ত ক্ষমতাটা তার কাছে। নিশ্চয়ই আমি আসলে হাসান খুরশিদ আপনার কাছে আসবো। আমি একটা প্রশ্ন তুলে রাখি, সেই প্রশ্নের আলোচনাটাই করব, দর্শকদেরকেও মনে করিয়ে দিই, আবার প্রশ্নটি করব। সেটি হচ্ছে যে যেটি জুনায়েদ সাকিব ভাই যেটি বললো যে একটি দল ক্ষমতায় আসছে ভেবে অন্য দলগুলো তারা কিন্তু এক ধরনের এই সিচুয়েশনে তৈরি করছে কিনা এক ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। এখন যেটি আমি প্রশ্ন হয়তো করবো বিরতির পর, এখন একটু করে রাখি আপনি স্টর্মিং করার জন্য, সেটি হচ্ছে যে ম্যারাডোনা বা মেসি ভালো খেলে বলে 10 নম্বর জার্সি খেলে বলে সবাই তাকে ঘেরাও করে রাখে, কিন্তু দেখা যায় ম্যারাডোনা বা মেসি কিন্তু আবার গোল দিয়ে দেয়। তো এখন সবাই হয়তো একটি দল ক্ষমতায় আসবে ভেবে, সবাই না, যারা যারা এখন নানা রকম প্রশ্ন তৈরি করছেন তারা হয়তো সে কারণে যেন একটা প্রতিবন্ধক তৈরি করছে কিনা আমরা সে আলোচনায় ফিরব। প্রিয় দর্শক, আমরা ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও আমাদের দুজন অতিথি নিয়ে একই আলোচনায় আমরা ফিরে আসবো। ছোট্ট বিরতি। ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আমরা আবারও রাজনীতির হালচাল নিয়ে কথা বলছি। আমরা শেষ মুহূর্তের আলোচনা, আমাদের যে দুজন অতিথি রয়েছেন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, রয়েছেন সিনিয়র সাংবাদিক হাসনাইন খুরশিদ। আমি জুনায়েদ সাকিব ভাইয়ের কাছ থেকে আলোচনার শেষেই একটা প্রশ্ন তুলে রেখেছিলাম যে একটি দল ক্ষমতায় আসবে ভেবে অন্য দল 2-4টি দল তারা কিন্তু ভাবছে যে তাদেরকে কীভাবে ব্যারিকেড দেওয়া যাবে, সে কারণের জন্য কি এই গণভোট বা পিআর পদ্ধতি বা এই ধরনের উত্থাপন করছে কিনা। যেটি আমি বলছিলাম যে যিনি ভালো খেলেন তাকে কিন্তু সবাই একটা ঘেরাও করে রাখবার চেষ্টা করে। আমরা দেখি যে যেটা বলছিলাম যে মেসি বা ম্যারাডোনা ভালো খেললে সবাই তাকে কিন্তু দেয় যে সেতে গোল দিতে না পারে, কিন্তু আলটিমেটলি মেসি ম্যারাডোনা কিন্তু শেষ পর্যন্ত 10 নম্বর জার্সি নিয়ে গোল দিয়ে দেয়। আপনার বিবেচনায় কি মনে হয় যে এই ধরনের যে বিষয়গুলো তৈরি হচ্ছে তাতে মনে হয় যে কোনো দলের অতিরিক্ত জনপ্রিয়তা বা জনপ্রিয়তার কারণের জন্যই কি অন্য দলগুলি এগুলি করছে কিনা? আচ্ছা, আমি ওই প্রশ্নে আসার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে যে গণভোট কবে হবে, সংসদ নির্বাচনের দিন না তার আগে, কিংবা পিআর পদ্ধতিতে হবে না প্রচলিত পদ্ধতিতে হবে, এইসব নিয়ে নোটার কারণে ভিন্ন মত আছে। কিন্তু একটা বিষয়ে আসলে সারা বাংলাদেশ একমত, সেটা অন্তর্বর্তী সরকার বলেন, সব রাজনৈতিক দল বলেন, বিএনপি সবাই একমত, প্রফেসর ইউনূস একমত, অন্য সব রাজনৈতিক দল একমত যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। তো যেই প্রশ্নে সারা বাংলাদেশ একমত সেটি আসলে প্রথম অগ্রাধিকার হওয়া উচিত। তার মানে হচ্ছে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে, এটা সবার সর্বসম্মতিতে। এখন যেহেতু পদ্ধতি নিয়ে অনেক আলোচনার পরেও পদ্ধতির বিষয়টা নোট অফ ডিসেন্টে গিয়ে এইটা নিষ্পত্তি হবে পরবর্তী সংসদে গিয়ে। তো যেহেতু পরবর্তী সংসদে নিষ্পত্তি হবে যে পিআর পদ্ধতি নাকি, কারণ জুলাই সনদে যেটা জুনায়েদ সাকি সাহেব একটু আগে বলছিলেন যে প্যাকেজ হিসেবে বিএনপি জামাত সবাই অ্যাকসেপ্ট করেছে যে জুলাই সনদের একটা প্যাকেজ হিসেবে জুলাই সনদকে বিবেচনা করা হবে, এবং সেই প্যাকেজের মধ্যে নোট অফ ডিসেন্ট আছে, নোট অফ ডিসেন্টের নিষ্পত্তি কীভাবে হবে সেটাও বলা আছে। সো যেহেতু নির্বাচন পদ্ধতি নিয়ে নোট অফ ডিসেন্ট আছে জামাতের, সেখানে সেটা নিষ্পত্তি কীভাবে হবে সেটাও আসলে পরবর্তী সংসদে ঠিক হবে। সো এই নির্বাচন তো আর মানে ফেব্রুয়ারি নির্বাচনী পদ্ধতি নিয়ে কোনো রকম কোনো পরিবর্তনের কোনো সুযোগ নেই, প্রচলিত পদ্ধতিতেই ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে।
সেইটার দিকে আসলে সবার মনোযোগ দেওয়া উচিত। সেই নির্বাচন যদি আমরা বলি যে আমরা বাস্তবতা হচ্ছে আমরা বহু বছর ধরে আসলে এক ধরনের দ্বিদলীয় ব্যবস্থা আমরা দেখে এসেছি। সেখান থেকে আওয়ামী লীগ এখন মাঠে নাই বা মাঠ থেকে বিতাড়িত, অপ্রাসঙ্গিক যাই বলি আমরা। সো বিএনপির এক ধরনের শক্ত কাঠামো আছে দেশ জুড়ে। নিঃসন্দেহে বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দল। এখন 5ই আগস্টের পরের পরিস্থিতিতে জামাতের জনপ্রিয়তা কিছুটা বেড়েছে, এটা সত্য, কিন্তু সেটা কি ক্ষমতায় যাওয়ার মতন কিনা, মানে সরকার গঠনের মতন কিনা, সেটা আমরা দেখব ফেব্রুয়ারি নির্বাচনে। এর আগে আসলে আমাদের কারোই বোঝার কোনো ইয়ে নেই। সো নির্বাচনে আপনি যদি মেসি, রোনালদো বা ম্যারাডোনার কথা বলছিলেন, সেটা তো এক ধরনের দক্ষতার প্রশ্ন। নির্বাচনে হচ্ছে গ্রহণযোগ্যতার প্রশ্ন। নির্বাচন দক্ষতার চাইতেও বড় ইস্যু হচ্ছে যে মানুষের কাছে গ্রহণযোগ্যতা কতটা, মানুষের কাছে এবং মানুষের কাছে গ্রহণযোগ্যতার দিক থেকে নিঃসন্দেহে বিএনপি এত বছরের যে পরিসংখ্যান, যে অবস্থান আমরা দেখে এসেছি, তাতে নিঃসন্দেহে বিএনপির অবস্থান অনেক অনেক বিস্তর পার্থক্য। কারণ বিএনপি 2001-এর যে সর্বশেষ নির্বাচন যদি আমরা বলি, এরপরের নির্বাচনগুলোকে আমরা সেইভাবে বিবেচনা নিই না। তো 2001-এর নির্বাচনে বিএনপির 200-র বেশি আসন ছিল। আর জামাতের তার ইতিহাসের সর্বোচ্চ হচ্ছে 18টি আসন 1991-এ। তো 18 থেকে যদি আপনার জনপ্রিয়তা বাড়েও, কতটা বাড়তে পারে, মানে সেটা কি 150 পার হয়ে যাবে, সেটা আমরা আসলে ফেব্রুয়ারি নির্বাচন ছাড়া বুঝতে পারবো না। তো আমরা কেন এই অনুমান কি, অনুমানের যাওয়ার চিন্তে আমরা বরং নির্বাচনের দিকে চোখ রাখতে চাই। আমরা মনে করি যে সবারই আসলে এখন নির্বাচনে ফোকাস করা উচিত। এবং গণভোট আগে পরের মধ্যে পার্থক্য হচ্ছে, সবচেয়ে বড় পার্থক্য যেটা, সেটা হচ্ছে যে আপনি যেটা বলছিলেন যে 2800 কোটি টাকা খরচ, 10 লাখ মানুষের ইনভলভমেন্ট, এবং আলটিমেটলি মানুষকে আপনি কি নিয়ে গণভোট করছেন। 84টা পয়েন্ট সাধারণ মানুষকে বোঝাতে হবে। বাংলাদেশের 12.5 কোটি মানুষকে 84টা পয়েন্ট আমি এই পরিবর্তন করবো, এই পরিবর্তন করবো, 9টা যেটা নোটাবলি চিন্তা আছে সেই জায়গাগুলোতে আপনাকে বোঝাতে হবে। এবং এটা ইম্পসিবল 12.5 কোটি মানুষকে এই সময়ের মধ্যে বোঝানো। সো এটা আসলে এক ধরনের রাজনৈতিক কৌশল, আমার ধারণা যে এক ধরনের রাজনৈতিক চাপ প্রয়োগের কৌশল, মানুষের কাছে এক ধরনের সহানুভূতি পাওয়ার কৌশল, যে আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে নির্বাচন হয়নি। আমরা ট্র্যাডিশনালি দেখে এসেছি যত ভালো নির্বাচনই হোক না কেন, নির্বাচনের পরে রাজনৈতিক দলগুলো ভোট কারচুপির বা মানে পক্ষপাতিত্বের বিভিন্ন ধরনের অভিযোগ করে। সেই অভিযোগ করার একটা পটভূমি তৈরির বিষয় কিনা, এগুলো নিয়ে আমাদের সংশয় আছে। কিন্তু আমরা সবার প্রতি আমাদের অনুরোধ হচ্ছে যে এখন আসলে বাংলাদেশ কোনোভাবেই অন্য কিছু অ্যাফোর্ড করতে পারবে না। আমাদের অর্থনীতি, আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ সব কিছু মাথায় নিয়ে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের অভিভাবক, জাতির অভিভাবক, তাদের উচিত হচ্ছে যে নির্বাচনে মনোযোগী হন। আপনারা নির্বাচনী কৌশল হিসেবে বিভিন্ন জিনিস করেন, কিন্তু অবশ্যই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন কিছু অনুগ্রহ করবেন না, কারণ এটা বাংলাদেশ অ্যাফোর্ড করতে পারবে না। বাংলাদেশের মানুষ এটা ভয়ঙ্কর বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। মানুষের জন্যে, মানুষের সব ধরনের বিপদ থেকে উত্তরণের জন্য মানুষ রাজনৈতিক নেতৃত্বের দিকে তাকিয়ে থাকে। রাজনৈতিক নেতৃত্ব বিপদ তৈরি করবে, এটা আসলে মানুষ কখনো কল্পনা করতে পারে না, সেটা যাতে আমাদের জাতীয় জীবনে না ঘটে। জি, আমি একেবারে শেষ মুহূর্তে আলোচনার জন্য সাকিব ভাই, এটি একটি ভিন্ন প্রসঙ্গ। আমরা এই যে উপদেষ্টাদের সেফ এক্সিটের যে প্রসঙ্গটা, সেটি আমি একটু দুজনের কথা তুলেই আপনাকে প্রশ্নটা করতে চাই। যেহেতু উপদেষ্টাদের সাথে আপনার এই মুহূর্তে কতখানি সম্পর্ক জানি না, বেশ কয়েকজন উপদেষ্টার সাথে আপনার ব্যক্তিগত বন্ধুত্ব, ভালো সম্পর্ক রয়েছে। আমরা নাহিদ ইসলাম সাহেবকে বলতে শুনেছি, তিনি বলছেন উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজু করে ফেলেছেন, তারা এখন নিজেদের সেফ এক্সিট বা নিরাপদ প্রস্থান নিয়ে ভাবছেন। আর আক্তার হোসেন সাহেব তিনি বলেছেন, শুধু যেনতরভাবে ক্ষমতা হস্তান্তরের মধ্যে দিয়ে উপদেষ্টাদের দায় মুক্তি সম্ভব নয়, জনগণের পক্ষে গণঅভ্যুত্থানের পাওয়া দায়িত্বের মধ্যে দিয়ে উপদেষ্টার দায় পুঙ্খানুভাবে বাস্তবায়নের মধ্যে দিয়ে উপদেষ্টার সেফ এক্সিট হতে পারে। এ প্রসঙ্গে আসিফ নজরুল স্যার তিনি বলেছেন যে তাদের কোনো প্রকার সেফ এক্সিটের প্রয়োজন নেই। রেজওয়ানা হাসান বলেছেন, আমি একদম এক্সিট খুঁজছি না, আমি দেশেই ছিলাম, বাকি জীবনটা আমি বাংলাদেশে থাকতে চাই। এই প্রসঙ্গটা উঠলো, আপনার বিশ্লেষণটা? দেখুন, মানে এই সরকারকে তো সরকারের আমরা সমালোচনা করতে পারি, তাদের নানান সীমাবদ্ধতা যে নেই তা নয়, প্রত্যেক সরকারেরই থাকে। তবে এই সরকারকে যেহেতু আমরা সকলে মিলে সমর্থন দিয়েছি, গণঅভ্যুত্থানের উপর দাঁড়িয়েছিল, তাদের পারফরমেন্স আরও যে আশা মানুষ করেছে, সবগুলো ক্ষেত্রে যে তারা আমাদের মানে সকল আশা পূরণ করতে পেরেছেন তা নয়। ফলে আমরা অনেক বিষয়ে তাদের ক্রিটিকও করেছি এবং এখনও করছি। কিন্তু তারপরও কিন্তু একটা বর্ডার লাইন আমরা মেনটেন করেছি, সেটা হচ্ছে যে এই সরকার তো আমাদের প্রতিপক্ষ না, এই সরকার একটা ট্রানজিশনের সময় আছে।
সেই ট্রানজিশনের সময় যাতে ট্রানজিশনটা স্মুথ হয়, সেক্ষেত্রে সরকারকে যৌক্তিক জায়গায় সহযোগিতা করাটাও কিন্তু আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। আমরা তাদের তো সমর্থন দিয়েছি, সেটা আমরা কমিটমেন্টও প্রকাশ করেছি। আমরা প্রায়ই যখন প্রধান উপদেষ্টা ডাকেন, বসেন, আমরা কিন্তু সেটাই তাকে জানিয়ে আসি যে আমরা এই সরকারের জায়গায় এখন আছি, সমর্থনের জায়গায়। তো তাহলে আমরা যখন আবার এই সরকারের কেউ কেউ সেফ এক্সিট খুঁজছেন, এই সমস্ত কথাবার্তা বলি, মানে এই সরকার সেফ এক্সিট খুঁজতে হবে কেন? তারা যদি মানে এই ট্রানজিশন যথার্থভাবে, আমরা তো কিভাবে ট্রানজিশন হবে সেটাই তো আমরা এতদিন ধরে পলিটিক্যাল পার্টিগুলো ঠিক করছি, সেখানে এনসিপি ভেরি মাচ পার্ট। তো তারা যদি এখানে অংশ নিয়ে কিভাবে এই ট্রানজিশন হবে সে বিষয়ে মানে মানে একটা পথরেখা তৈরি করে ফেলেন, বিচার, সংস্কার, সেই সংস্কার বাস্তবায়নের পদ্ধতি, গণভোট, নির্বাচন, সবই তো আমরা একটা মানে ঐকমত্যের ভিত্তিতে একটা ডিরেকশন হাজির করছি। তাহলে সেই অনুযায়ী সরকার সেটা বাস্তবায়ন করছে, যদি তারা মোটামুটি সফলভাবে অ্যাকসেপ্টেবল জায়গায় এটা করতে পারেন, মানে তাদের সেফ এক্সিটের মানেটা কি? মানে এই কথাটা দায়িত্বশীল কমেন্ট হয়েছে কিনা আমার মনে হয় যে তাদের এটা ভাবা দরকার, নাকি একটা রাজনৈতিক আপনি একটা আলোচনার বিষয় হিসেবে তুললেন। তো আমার মনে হয় যে আমরা মানে কথাবার্তা রাজনীতির ক্ষেত্রে অনেক বিষয়ই সামনে আসে, অনেকে বলেন, সব বিষয়ে আলোচনার বিষয় কিনা সেটাও আমাদের প্রশ্ন তোলা দরকার। এইটা আমাদের কাছে ওই অর্থে মনে হয়নি যে মানে কি বলা যায় যে এর আগেও অনেক ধরনের সরকার গঠিত হয়েছে, তাদের জন্য সেফ এক্সিট ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আপনি যদি আপনি জনগণের উপর চেপে বসেন অথবা কোনো একটা গোষ্ঠীর একটা ইচ্ছার প্রকাশ হিসেবে আপনি আসেন, তখন একরকম পরিস্থিতি। এই সরকার তো আসলে নিজে এসে চেপে বসেনি, বরং এই সরকারকে বলা চলে অভ্যুত্থানের মধ্য দিয়ে, এবং এটাও ব্যাপার যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরাই প্রধানত এই সরকারের গঠনের ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছেন, এবং বরং অনেক অংশগ্রহণকারীদের ভূমিকা খুব বেশি রাখার সুযোগ রাখা হয়নি ওই 3 দিনে। সুতরাং সেইটা তারা এখন এসে এই কথাগুলো বলাটা খুব কাজের কথা হবে না। কারো বিরুদ্ধে যদি সুস্পষ্ট অভিযোগ থাকে যে তিনি এই কাজটা করেছেন যেটা ন্যায়সঙ্গত নয় অথবা অন্যায় অথবা কোনো অভিযোগ আছে সুনির্দিষ্ট, তাহলে সেটা তুলতে হবে। তো সেইটা তো মানে আপনি কোনো প্রপার অভিযোগ তুললেন না, একটা হাওয়াই কথা বললেন, সেটা কিন্তু খুব ভালো নয়। তবে আক্তারের কথার ক্ষেত্রে আমি বলবো যে ওকে, আপনি বলতে পারেন যে হ্যাঁ, জনগণের যে আকাঙ্ক্ষা তা সেইটা এই ট্রানজিশনের মধ্য দিয়ে সেটাও অর্জন করা হলো কিনা সেটাও তাদের একটা দেখার বিষয়। এটা আপনি বলতে পারেন, এটা বলতে পারেন যে অন্তর্বর্তী সরকারের উপর কতগুলো দায়িত্ব অর্পিত হয়েছে, সেগুলো তার মধ্যে বিচার, সংস্কার এবং নির্বাচন, এটার প্রধান দায়িত্ব দৈনন্দিন দেশ পরিচালনার পাশাপাশি। তাহলে এই কাজগুলো জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী হলো কিনা সেটার ব্যাপারে তাদের একটা জবাবদিহিতার প্রশ্ন তো নিশ্চয়ই আছে। নিশ্চয়ই। আমি একেবারে 1 মিনিটে সেফ এক্সিটের প্রশ্নটা উঠলো কেন সেটি কিন্তু জুনায়েদ সাকি বললেন, এবং বললেন ছাত্রদের দ্বারাই তো মূলত এই যে আমাদের উপদেষ্টা পরিষদ, যদি আমরা প্রফেসর ডক্টর ইউনূসের কথা বলি, তারাই তো আমন্ত্রণ করেছে। তো এই প্রসঙ্গটা প্রাসঙ্গিক কিনা আপনি কি মনে করেন? এই প্রসঙ্গটা খুব দুঃখজনক 2 দিক থেকেই। একটা হচ্ছে এই সরকারের পারফরমেন্স, এবং এই সরকারের কোনো উপদেষ্টার বিরুদ্ধে বিভিন্ন সময় দুর্নীতির অভিযোগ। কয়েকদিন আগে আমরা দেখেছি যে একজন উপদেষ্টা তার নিজ এলাকায় বিশাল বরাদ্দ নিয়ে গেছেন। এই ধরনের যে বিষয়গুলো, এই বিষয়গুলোর কারণে কিছু বা কোনো উপদেষ্টার ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে, এবং কোনো উপদেষ্টা নিয়ে চরম মানুষের মধ্যে বিতর্ক বা অনেক ক্ষেত্রে অসন্তোষ রয়েছে। সেই জায়গাগুলিতে আসলে ব্যক্তি হিসেবে তাদের দেখতে হবে, তাদেরকে সরকার সামগ্রিকভাবে সরকার হিসেবে দেখার স্কোপ নেই। সরকারের কোনো ব্যক্তি যদি তার শপথ লঙ্ঘন করে থাকেন, তার সততার প্রশ্নে, তার নিষ্ঠার প্রশ্নে, রাষ্ট্রের প্রতি কমিটমেন্টের প্রশ্নে যদি তিনি ভুল পথে গিয়ে থাকেন, সেটা নিঃসন্দেহে তখন তিনি হয়তো সেফ এক্সিট খুঁজতে পারেন, অস্বাভাবিক কিছু না। কিন্তু সে ধরনের ঘটনা ঘটেছে কিনা আমরা নিশ্চিত না, কিন্তু বিভিন্ন রকম আলামত, বিভিন্ন রকম অভিযোগ বাজারে আছে, মানুষের মধ্যে অনেক সংশয় আছে। সেই জায়গাগুলিতে এই প্রসঙ্গটা আসা, হয়তো প্রসঙ্গগুলো এনসিপি আনছে বারবার, তো এই বিষয়গুলো আসবে এটা আমরা কখনো আশা করিনি। আমরা প্রফেসর ইউনূসের এই সরকারের কাছ থেকে যা আশা করেছিলাম সেটা অনেক ক্ষেত্রে যে অর্জিত হয়নি তার বহিঃপ্রকাশ হচ্ছে এটা। তো এই ধরনের প্রশ্নও তাদের, এই ধরনের প্রশ্নের মুখেও তাদের পড়তে হচ্ছে। আমরা আশা করি যে শেষ পর্যন্ত এই সরকারের সাফল্য নির্ধারিত হবে
সফলভাবে নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে। নিশ্চয়ই, আমরা আশা সেটাই। করি যে সরকার নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে সক্ষম হবেন। যদি নির্বাচন স্বচ্ছ, সুন্দর, গ্রহণযোগ্য হয়, বাকি সব কিছু মুছে যাবে। জি, নিশ্চয়ই প্রিয় দর্শক, আমরা আসলে নির্বাচন প্রসঙ্গেই থাকলাম এবং নির্বাচন সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, লেভেল প্লেইং ফিল্ড, সকল যারা ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সক্ষমতা, সেই বিষয় নিয়ে কিন্তু আমরা মূলত আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলাম। আমরা মনে করি রাজনীতির হালচাল যাই হোক না কেন, আজকে যেটি আমরা 17 তারিখে আমাদের যে জুলাই সনদে স্বাক্ষর হবার কথা, কোনো রেষারেষির মধ্যে আমরা পড়তে চাই না। যেটি জুনায়েদ সাকিব ভাই বললেন, পিআর পদ্ধতির কথা বললেন, গণভোটের কথা বললেন, সব কিছু মিলিয়েই কিন্তু এটা হবে একটা প্যাকেজ ডিল, যে নির্বাচনটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য করাটাই হচ্ছে কি অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রধান কাজ হিসেবে এখন বিবেচিত হবে। এবং যারা আজকে ছাত্র নেতৃবৃন্দ রয়েছেন, বড় দলের রাজনীতির নেতৃবৃন্দ রয়েছেন, আমরা মনে করি সবাই মিলে আমরা আগামী জাতীয় নির্বাচনের যে পথরেখাতে রয়েছে সে পথরেখাতে এগিয়ে যাব, এই প্রত্যাশা রেখে আমাদের আজকের যে দুজন অতিথি জনাব জুনায়েদ সাকি এবং সিনিয়র সাংবাদিক হাসনানী খুরশেদ, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে ইসমানী মির্জা শুভরাত্রি এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।